আফ্রিকার আর সেই থেকেই আটলান্টিক মহাসাগরের নামকরণ হয়েছে অ্যাটলাসের নামে। অ্যাটলাসের নামেই আফ্রিকার উত্তর অংশে বিস্তৃত বিশাল পর্বতমালার নামকরণ, অ্যাটলাস মাউন্টেন্স। শুধু তাই নয়, গ্রিক বীর হেরাক্লিস যখন স্বর্ণের আপেল নিতে স্বর্গের বাগানে প্রবেশ করেন, তখন তিনি অ্যাটলাসেরই সাহায্য নিয়েছিলেন। আর যেই গুহায় হেরাক্লিস বিশ্রাম নিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়, তা আজও তানজিয়ার শহরের পাশে হারকিউলিস কেভ নামে পরিচিত। এত সব পুরাণার ইতিহাসের মাঝে মরক্কো শুধুই অতীতমুখী নয়, এই দেশ মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বিকাশ ক্ষেত্র। 2008 সালে মরক্কোর জেবেল ইরহুদ এলাকায় পাওয়া যায় বিশ্বের সবচেয়ে পুরনো হোমোসেপিয়েন্সের ফসিল, যার বয়স প্রায় 3 লাখ বছর। এই আবিষ্কার পৃথিবীর মানব ইতিহাসকে এক নতুন রূপ দেয়, কারণ আগে ধারণা ছিল মানুষ প্রথম আবির্ভূত হয়েছিল পূর্ব আফ্রিকায়। তবে মরক্কোর এই আবিষ্কার প্রমাণ করে মানব বিবর্তন হয়েছিল সমান্তরালভাবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে। এই বিবর্তন যুগেই গড়ে ওঠে আচিলিয়ান সভ্যতা, যারা প্রথম শিকার ও অস্ত্র নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করত। তারা তৈরি তীর বল্লম, পশুর চামড়া কাটার সরঞ্জাম, এমনকি অলংকার তৈরির নিদর্শনও পাওয়া গেছে। তারা ঝিনুক ফুটো করে গলার হার তৈরি করত, যা ছিল প্রাচীনকালের অন্যতম সাংস্কৃতিক প্রতীক। এক গবেষণায় দেখা গেছে মরক্কোতেই তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে পুরনো অলংকার, যার বয়স ৮২,০০০ বছর। এই মরক্কোর এই অঞ্চলেই পরবর্তী সময়ে গড়ে ওঠে আটেরিয়ান সভ্যতা। এদের অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা প্রথম প্রজাতির মানুষ, যারা চিন্তা ভাবনা করে নির্দিষ্ট ডিজাইনে অস্ত্র তৈরি করত।
তারা শিকারের জন্য বিশেষভাবে গড়া তীক্ষ্ণ ফলা বানাতো এবং মাংস ছাড়ানোর জন্য পাথরের ফলক ব্যবহার করত। অনেক প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন এরা ভাষার সূচনা পর্বেও ভূমিকা রেখেছে। একই সাথে অলংকার তৈরি করে গলায় পরা, সামাজিকতা গঠন এবং নিজস্ব চিহ্ন ব্যবহারের শুরুটাও এই সভ্যতার মাধ্যমেই ঘটেছিল। কালের প্রবাহে আটেরিয়ানদের পর মরক্কোর এই ভূমিতে গড়ে ওঠে ইবেরো মৌরিশিয়ান সভ্যতা। তারা আফ্রিকার উত্তর পশ্চিম অংশে এক বিস্তৃত জনগোষ্ঠী হিসেবে পরিচিত ছিল এবং মূলত সাহারা ও আটলান্টিক উপকূলবর্তী অঞ্চলেই বসবাস করত। তাদের জীবনধারা ছিল আংশিক যাযাবর প্রকৃতির, তবে তারা ধীরে ধীরে কৃষিকাজ ও পশুপালনে অভ্যস্ত হয়ে ওঠে। মরক্কোর উপকূলবর্তী এলাকাগুলোতে পাওয়া গেছে তাদের হাতে তৈরি পাথরের সরঞ্জাম, যা আজও বহু রহস্যের জন্ম দেয়। প্রত্নতাত্ত্বিকরা গবেষণায় দেখেছেন ফিনিশীয়রা প্রথমবার ভূমধ্যসাগরের পূর্ব দিক থেকে আফ্রিকার দিকে রওনা দেয় প্রায় 3000 বছর আগে। তখনকার সময় জলবায়ুর পরিবর্তন, খরা কিংবা বহিঃশত্রুর আক্রমণের মতো নানা কারণে তারা পূর্ব দিক থেকে পশ্চিমে পাড়ি জমিয়েছিল। সেই সময় তারা টিউনিশিয়া, আলজেরিয়া এবং মরক্কোর উপকূল জুড়ে একটি জনপদ গড়ে তোলে। এই জনপদগুলোই ইতিহাসে পরিচিত কার্থেজ সভ্যতা নামে। আর এখানকার মানুষদেরই বলা হতো বারবার, যারা এখনও উত্তর আফ্রিকার আদিবাসী হিসেবে অস্তিত্ব বজায় রেখেছে। ডিএনএ গবেষণায় দেখা গেছে এই বারবার জনগণের মধ্যে এমন সব বৈশিষ্ট্য রয়েছে যা আশ্চর্যজনকভাবে মিলে যায় উত্তর মেরু অঞ্চল অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের সামি জনগোষ্ঠীর সাথে। এই মিল থেকে ধারণা করা হয় প্রাচীনকালে মরক্কোর দিক থেকেই কিছু মানুষ উত্তর দিকে পাড়ি জমিয়েছিল এবং সেই জনগোষ্ঠী ধীরে ধীরে ইউরোপে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে মরক্কোর উপকূলে অবস্থিত স্ট্রেইট অফ জিব্রাল্টার এই অভিবাসনের অন্যতম পথ বলে মনে করা হয়। মরক্কোর ইতিহাস শুধু বিজ্ঞান, সভ্যতা বা পুরাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই দেশটি ইসলামী ঐতিহ্য এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ফেজ শহরে অবস্থিত আল কারাওয়াইন নামের বিশ্ববিদ্যালয়টি গিনেস বুকের স্বীকৃতি অনুযায়ী বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। এটি 859 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন একজন নারী, ফাতিমা আল ফিহরি, যিনি ছিলেন এক শিক্ষিত ও প্রভাবশালী মুসলিম নারী। আজও এই বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এটি ইসলামী শিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী নিদর্শন। এছাড়াও মরক্কোয় অবস্থিত আফ্রিকার বৃহত্তম মসজিদ কাসাব্লাঙ্কা শহরের হাসান দ্বিতীয় মসজিদ। এটি 1993 সালে নির্মিত হয়েছিল এবং প্রায় 22 একর জমির উপর গড়ে ওঠা এই স্থাপনা একদিকে যেমন স্থাপত্যের বিস্ময়, অন্যদিকে তেমনি আধুনিক প্রযুক্তির নিদর্শন। এর মিনার ছিল একসময় বিশ্বের সর্বোচ্চ 210 মিটার উঁচু। মিনারের চূড়ায় স্থাপিত লেজার লাইট প্রতি রাতে মক্কার দিকে আলোক প্রক্ষেপণ করে। পর্যটকদের কাছে মরক্কো এক চরমপ্রিয় গন্তব্য। বিশেষ করে তানজিয়ারের কাছে অবস্থিত হারকিউলিস কেভ বা হেরাক্লিসের গুহা দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ ছুটে আসে। শুধু পর্যটন নয়, এই গুহা বিজ্ঞানীদের কাছেও এক অমূল্য সম্পদ। এখান থেকে মিলেছে প্রায় 8000 বছরের পুরনো মানুষের কঙ্কাল, যা ইবেরো মৌরিশিয়ান সভ্যতার অস্তিত্বের প্রমাণ বহন করে। 1878 সালে প্রথম আবিষ্কৃত এই গুহাটি 1920 সালে সাধারণের জন্য খুলে দেওয়া হয়। মরক্কোর এই অর্থনীতিতে পর্যটনের পাশাপাশি বিশাল ভূমিকা রাখে কৃষিপণ্য রপ্তানি, বিশেষ করে খেজুর। প্রতি বছর মরক্কো একে 1 লক্ষ মেট্রিক টনেরও বেশি খেজুর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এছাড়া অলিভ অয়েল, কমলা, বাদাম, শুকনো ফল সহ আরও নানা পণ্য দেশের অর্থনীতিতে চাঙ্গা রাখে। এই দেশের নাটীয় প্রাণী হলো বারবারি সিংহ, যাদের কেশর ছিল ঘন ও গাঢ়। দুর্ভাগ্যজনকভাবে আজ এই সিংহ বিলুপ্ত, তবে এটি মরক্কোর ঐতিহ্যের অংশ হয়ে রয়ে গেছে। মরক্কোর জাতীয় খাবার হলো কুসকুস। ময়দার ছোট ছোট বলের মতো দানা সেদ্ধ করে তৈরি এই খাবার মাংস বা সবজি দিয়ে রান্না করা হয়। আর জাতীয় পানীয় হিসেবে জনপ্রিয় পুদিনা চা, যা শুধু এক কাপ পানীয় নয়, বরং মরক্কোর আতিথেয়তার প্রতীক। শাসন ব্যবস্থার দিক দিয়ে মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্র। বর্তমান রাজবংশের শুরু 1631 সালে। জাপানের পর মরক্কোর রাজবংশই পৃথিবীর সবচেয়ে পুরনো রাজবংশের মধ্যে একটি হিসেবে টিকে আছে। রাজা ষষ্ঠ মুহাম্মদ বর্তমানে এই দেশের শাসনকর্তা। রাজতন্ত্রের পাশাপাশি এখানে একটি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান, যা দেশটিকে একটি আধুনিক ও ঐতিহ্যসম্মত রাষ্ট্রে পরিণত করেছে। মরক্কো এমন এক দেশ যার প্রতিটি ধূলিকণা যেন ইতিহাসের গন্ধ মেখে আছে। এখানে প্রকৃতি, পুরাণ, বিজ্ঞান, সংস্কৃতি আর আধুনিকতা একসাথে মিশে গড়ে তুলেছে এক অসাধারণ পরিচয়। মরক্কো শুধু একটি দেশ নয়, এটি এক অনন্ত ইতিহাস, এক জীবন্ত কল্পনা আর এক অনন্য বিস্ময়।